আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের ইংলিশ সেকেন্ড পেপার অ্যাডমিশন প্রোগ্রামে। আপনাদের সাথে আছে আমি আজিমুল হাসান। আজকে আমরা অ্যাডমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব। এর আগের লেকচারটা যারা দেখেছেন তারা কিন্তু বেসিক রুলসগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন প্রোনাউন নিয়ে। আজকের লেকচারে আমরা যেটা করব সেটি হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, এই নিয়ে যে রুলসগুলো আছে রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খুব বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। চলুন বন্ধুরা, আর সময় ক্ষেপণ না করে আজকে আমাদের যেটা স্টাডি যেটা আছে সেটা আমরা স্টার্ট করি। যখনই আমরা প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট সম্পর্কে জানতে যাব তার আগে আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি। সত্যি বলতে অ্যান্টিসিডেন্ট বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের যে WH ওয়ার্ড আছে বা রিলেটিভ প্রোনাউন আছে, সে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আমি আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, একটা রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এবং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে কি বলছে, দেখেন বলছে যে প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্টের সাথে নাম্বার ও পার্সন অনুযায়ী এগ্রি করবে। অর্থাৎ যেটা ওরা বলছে সেটা হচ্ছে যে আমাদের যে প্রোনাউনটা থাকবে এবং অ্যান্টিসিডেন্ট যেটা থাকবে তার সাথে কিন্তু নাম্বার ও পার্সনের কিন্তু একটা এগ্রিমেন্ট থাকতে হবে, অর্থাৎ একটা মিল থাকতে হবে। অর্থাৎ ওরা বলছে যে আমার প্রোনাউনটা যদি হয় সিঙ্গুলার তাহলে আমার অ্যান্টিসিডেন্টটা হয়ে যাবে কি সিঙ্গুলার, আমার প্রোনাউনটা যদি হয় প্লুরাল তাহলে এটাও হয়ে যাবে কিন্তু প্লুরাল। অর্থাৎ অ্যান্টিসিডেন্টের সাথে কিন্তু প্রোনাউনের কিন্তু অবশ্যই একটা কিন্তু মিল থাকতে হবে। যেরকম এখানে বলা হচ্ছে যে আমাদের অ্যান্টিসিডেন্টটা যদি হয় সিঙ্গুলার তাহলে আমাদের প্রোনাউনটা হয়ে যাবে সিঙ্গুলার, আমাদের অ্যান্টিসিডেন্টটা যদি হয় প্লুরাল তাহলে আপনাদের প্রোনাউনটা হয়ে যাবে কি প্লুরাল। একইভাবে পার্সনের ক্ষেত্রে আমাদের অ্যান্টিসিডেন্টটা যদি থেকে যায় ফার্স্ট পার্সনে তাহলে আমাদের প্রোনাউনটা হয়ে যাবে ফার্স্ট পার্সনে, আমাদের অ্যান্টিসিডেন্টটা যদি হয় সেকেন্ড পার্সনে তাহলে আমাদের প্রোনাউনটা হয়ে যাবে কোনটা সেকেন্ড পার্সনে। ঠিক একইভাবে আমাদের অ্যান্টিসিডেন্টটা যদি হয় কোনো থার্ড পার্সন যুক্ত কোনো একটা সাবজেক্ট তাহলে আমাদের প্রোনাউনটা হয়ে যাবে কি থার্ড পার্সনে কোনো একটা প্রোনাউন হয়ে যাবে। যেরকম আমরা যদি এখানে এক্সাম্পল গুলো যদি একটু যদি দেখি তাহলে বুঝতে পারবো কি বলছে। দেখেন বলছে যে if you like to leave a message for them I will be glad to take them। এখানে একটা ভুল আছে, ভুলটা কি লক্ষ্য করে দেখেন। এখানে বলছে if you like to leave a message for them, অর্থাৎ তুমি যদি তাদের জন্য যদি একটা মেসেজ যদি রেখে দিতে চাও তাহলে কি রেখে দিতে চাও, একটা মেসেজ। তার মানে বলছে I will be glad to take, তাহলে আমি কি নিয়ে খুশি হব, আমি মেসেজটা পেয়ে খুশি হব। তার মানে মেসেজটা দেখেন তো খেয়াল করে এটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, সিঙ্গুলার আছে, কারণ এখানে বলেই দিচ্ছে যে এ মেসেজ। তার মানে এখানে আমি যেটা বলেছি them সেটা কিন্তু আসলে ইনকারেক্ট। তার মানে আমি এখানে কিন্তু them বলতে পারবো না, তাহলে আমাকে কি বলতে হবে, আমাকে বলতে হবে it। অর্থাৎ শুদ্ধ সেন্টেন্সটা হয়ে যাচ্ছে কি if you like to leave a message for them I will be glad to take it। ঠিক একইভাবে যদি আমরা যদি দেখি আর এক্সাম্পল, যেরকম বলা হচ্ছে যে talking about a problem is easier than solving them। খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা কিন্তু সেন্টেন্সের কথা বলছে, সেটা হচ্ছে কি talking about a problem is easier than solving কি হয়ে যাবে, তাহলে it হয়ে যাবে। কারণ একটাই যেহেতু ফ্যাক্ট তার মানে কি এখানে প্রোনাউন হিসেবে অবশ্যই কি করতে হবে, সিঙ্গুলার কোনো প্রোনাউন ইউজ করতে হবে। এর অর্থ হচ্ছে যে এখানে কিন্তু আমরা them দিতে পারবো না, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা উত্তরটা হয়ে যাচ্ছে talking about a problem is easier than solving it, অর্থাৎ them দেওয়া যাবে না। আমরা যদি আরেকটা এক্সাম্পলের দিকে যদি তাকাই তাহলে কি পাচ্ছি, দেখেন বলছে যে wine tends to lose their flavor when it has not been properly sealed। তাহলে খেয়াল করে দেখেন আমরা কিন্তু জানি যে wine কিন্তু একটা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সবসময় কিন্তু সিঙ্গুলার হয়, এবং এই জন্য খেয়াল করে দেখেন এখানে কিন্তু ইট দ্বারা কিন্তু ওয়াইনকে কিন্তু আপনার রেফার করা হয়েছে। তার মানে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এখানে যে শব্দটা আছে দেয়ার ফ্লেভার এটা কিন্তু আসলে ইনকারেক্ট, কারণ ওয়াইনের ফ্লেভারটা বোঝাচ্ছে, আর ওয়াইনটা যেহেতু সিঙ্গুলার তার মানে কি এখানে আমি কিন্তু দেয়ার বলতে পারবো না। তাহলে কি বলতে হবে, এখানে বলতে হবে যে wine tends to lose its flavor when it has not been properly sealed, অর্থাৎ দেয়ার পরিবর্তে কি ইউজ করতে হবে, ইটস ইউজ করতে হবে। এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল যদি দেখি তাহলে কি পাচ্ছি, দেখেন বলছে যে our neighbors know that when they go on vacation we will get its mail for them। এই জায়গাটাতে কিন্তু একটা কিন্তু প্রবলেম আছে। কি বলছে দেখেন, বলছে যে যখনই আমাদের নেইবাররা ঠিক আছে
বাইরে যখন যায়, অর্থাৎ বলছে আওয়ার নেইবারস নো দ্যাট, আমাদের নেইবাররা জানে যে when they go on vacation, তারা যখনই ভ্যাকেশনে যায়, we will get, কি বলছে, its meal for them। তাহলে এখানে ভুলটা করতে, এখানে বলতে হচ্ছে ফর দেম, বলা যাবে না, বলতে হবে কি, বলছে যে আমরা তাদের এই মেলটা পাবো আমাদের জন্য, অর্থাৎ বলতে হবে কি ফর আস, অর্থাৎ ভ্যাকেশনে গেলে তারা যে মেলটা দেয় সেই মেলটা কিন্তু আমাদের জন্য কিন্তু আমরা পাবো, অর্থাৎ হয়ে যাবে কি উই উইল গেট ইটস মেল ফর আস। ওকে, অর্থাৎ দেম বলা কিন্তু যাবে না। এরপরে আমরা যদি লক্ষ্য যদি করি, সেটা হচ্ছে যে আরেকটা রুলস আছে প্রোনাউনের সাথে অ্যান্টিসিডেন্টের, যেখানে বলা হচ্ছে যে প্রোনাউনের পারসন ও নাম্বারকে কিন্তু শিফট করা যাবে না। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু একটা রুলস, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে। ঠিক আছে, অর্থাৎ ওরা বলছে কিছু কিছু প্রোনাউন আছে যেটা কিন্তু নাম্বার পারসন কিন্তু শিফট করা যায় না। আপনারা যারা আগের লেকচারটা যারা করেছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে শুরুর দিকে আগের লেকচারে আমি কিন্তু বলেছিলাম যে ওয়ান হচ্ছে এমন একটা প্রোনাউন যেটার পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু হচ্ছে ওয়ান্স, অর্থাৎ সেক্ষেত্রে আমি কিন্তু কখনো হিজ বা হার দিতে পারবো না। তাহলে যদি আমরা এক্সাম্পলটা যদি দেখি, তাহলে দেখেন কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে ইন অর্ডার টু গ্রাজুয়েট ওয়ান মাস্ট প্রেজেন্ট দেয়ার থিসিস। তার মানে ওয়ান যেহেতু সাবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহৃত হয়েছে, একজন যেহেতু বোঝাচ্ছে, তার মানে এখানে দেয়ার বলার কিন্তু কোনো উপায় নাই। তাহলে কি বলতে হবে এখানে, তাহলে যেটা বলতে হবে ওয়ান্স বলতে হবে, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে ইন অর্ডার টু গ্রাজুয়েট ওয়ান মাস্ট প্রেজেন্ট ওয়ানস থিসিস 30 days prior to the last day of the classes, অর্থাৎ বলতে হবে কি ওয়ান্স থিসিস, দেয়ার থিসিস কিন্তু বলা যাবে না। এরপরে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে দেখেন কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে রিগার্ডলেস অফ ওয়ান্স পার্সোনাল বিলিফ। তার মানে শুরুতে কিন্তু দেখেন ওয়ান্স আছে, তার মানে কি পরবর্তীতে আপনি বলছেন কি দেখেন ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু রিপোর্ট দ্য ফ্যাক্ট অ্যাজ ইম্পার্শিয়ালিটি অ্যাজ পসিবল। তার মানে আপনি লক্ষ্য করে দেখেন, প্রথমে আপনি বলছেন কি ওয়ান্স পার্সোনাল বিলিফ, এবং পরে আপনি বলছেন কি ইউ, তাহলে কি এখানে ইউ বলা যাবে না, এখানে আপনাকে ইউ বলতে হবে না, এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি ওয়ান। কারণ আমরা জানি যে প্রোনাউনের পারসন ও নাম্বার কিন্তু কখনো শিফট করা যায় না, অর্থাৎ সিঙ্গুলার যদি হয়ে থাকে প্রোনাউন, তাহলে এটার অ্যান্টিসিডেন্ট হয়ে যাবে সিঙ্গুলার। যদি আপনি যদি প্রোনাউনটা যদি হয় প্লুরাল, তাহলে অ্যান্টিসিডেন্টটা হয়ে যাবে কি প্লুরাল। এবং ওয়ান্সের ক্ষেত্রে যেটা মনে রাখতে যেটা হবে, সেটা হচ্ছে ওয়ান্সের ক্ষেত্রে পসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ওয়ান্সই ব্যবহার করতে হবে, আপনি ইউ বা হিজ বা হার ইউজ করতে পারবেন না। ওয়ান্সের পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্স। এখন আমরা যদি আর একটু বিস্তারিত ভাবে যদি জানতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আর ধরনের কিন্তু প্রবলেম আমরা ফেস করে থাকি এই প্রোনাউন অ্যান্টিসিডেন্ট রিলেটেড কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে। যে টাইপের দেখেন এখানে বলা হচ্ছে যে এ প্রোনাউন শুড রেফার ক্লিয়ারলি টু ওয়ান ক্লিয়ার আনমিস্টেকেন নাউন কামিং বিফোর দ্য প্রোনাউন। দিস নাউন ইজ কল্ড দ্য প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ বলতে যেটা সেটা হচ্ছে যে একটা প্রোনাউনের জন্য দেখা যাবে একটা অ্যান্টিসিডেন্ট কিন্তু থাকবে। ঠিক আছে, বলছে কি দেখেন এখানে বলে দিচ্ছে ক্লিয়ারলি বাংলায় যে সেন্টেন্সে প্রোনাউন ইউজ হলে তার জন্য অবশ্যই একটি এবং শুধু একটি মাত্র অ্যান্টিসিডেন্ট থাকবে। আপনি যদি অ্যান্টিসিডেন্ট ইউজ করেন, তাহলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোন অ্যান্টিসিডেন্টটা কাকে আসলে বোঝাচ্ছে। যেরকম আমরা যদি এখানে যদি এক্সাম্পলটার দিকে যদি একটু যদি থাকে, তাহলে বুঝতে পারবো কি বলছে। দেখেন বলছে যে আফটার পুটিং দ্য ডিস্ক ইন দ্য ক্যাবিনেট ম্যাগল সোল্ড ইট। এন্ড বিষয়টা হচ্ছে এখানে ইট দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে, এখানে ইট দ্বারা কি আসলে ডিস্ক বোঝাচ্ছে, ইট দ্বারা আসলে ক্যাবিনেটকে বোঝাচ্ছে। এটা নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কারণ ডিস্ক আর ক্যাবিনেট দুটোই কিন্তু আপনার কিন্তু বিক্রয়যোগ্য এবং দুটোই কিন্তু বস্তুবাচক। সো ইটটা কিন্তু যে কোনোটাকে কিন্তু বোঝাতে পারে, ডিস্কটাকেও বুঝাইতে পারে, আবার কিন্তু ক্যাবিনেটটাকেও বোঝাতে পারে। তার মানে কি এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাচ্ছে। কেননা এখানে লক্ষ্য করে দেখেন, এখানে যে প্রোনাউনটা ইউজ যে আমরা করেছি, সেই প্রোনাউনের কিন্তু অ্যান্টিসিডেন্ট কিন্তু হয়ে গেছে দুইটা, প্রথমটা হচ্ছে ডিস্ক আর হচ্ছে ক্যাবিনেট। সো এই জিনিসটা কিন্তু ইনকারেক্ট, কারণ আমরা বলছি যে একটা সেন্টেন্সে প্রোনাউন ইউজ হলে তার জন্য শুধুমাত্র একটি এবং একটি মাত্র অ্যান্টিসিডেন্ট থাকবে, কিন্তু এখানে লক্ষ্য করছি যে আমাদের প্রোনাউনের জন্য দুটো অ্যান্টিসিডেন্ট কিন্তু হয়ে গিয়েছে আর কি। তাহলে এই যে ভুলগুলো যে হচ্ছে, এই ভুলগুলোকে আমরা যদি একটু বিভিন্ন ভাবে যদি ক্রাইটেরিয়াতে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম যে ভুলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা প্রোনাউনের জন্য কিন্তু একের অধিক অ্যান্টিসিডেন্ট ইউজ করে থাকি, যেটা কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে কিন্তু গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে
প্রত্যেকটা প্রোনাউনের জন্য থাকবে একটা অ্যান্টিসিডেন্ট, কিন্তু একের অধিক অথবা টু মেনি যদি অ্যান্টিসিডেন্ট যদি আমরা যদি অ্যাড করে ফেলি কোনো সেন্টেন্সে, তাহলে সেটা কিন্তু ইনকারেক্ট হয়ে যায়। আর একটা যেটা সেকেন্ড টাইপ অফ ইউরো যেটা হয় সেটা হচ্ছে হিডেন অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ মাঝে মাঝে কিন্তু আমরা খুঁজে পাই না আসলে যে আমাদের আসলে প্রকৃত অ্যান্টিসিডেন্টটা কোনটা, অর্থাৎ আমাদের প্রোনাউনটা আসলে কোন অ্যান্টিসিডেন্টকে ইন্ডিকেট করছে বা কোন আমাদের হচ্ছে সাবজেক্টটাকে ইন্ডিকেট করছে, সেটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না। এবং অনেক সময় দেখা যায় যে আমরা ভুলেও যাই ইনফ্যাক্ট যে প্রোনাউনে যে একটা যে অ্যান্টিসিডেন্ট দিতে হবে সেটাও কিন্তু আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। তো প্রোনাউনের আমরা যখন অ্যান্টিসিডেন্ট দিতে যখন ভুলে যাই বা যখন উল্লেখ যখন করি না আমরা অ্যান্টিসিডেন্টটাকে, সেটাকে আমরা কনসিডার করছি হিডেন অ্যান্টিসিডেন্ট হিসাবে। এবং আরেকটা যেটা হয় যেটা আমরা যেমনটা বললাম একটু আগে, সেটা হচ্ছে কি অনেক সময় কি হয় আমরা একদম অ্যান্টিসিডেন্টগুলো দিতেই কিন্তু ভুলে যাই। সো এই যে ভুলগুলো যে আমরা করি সেই ভুলগুলো রিলেটেড কিন্তু আরো কিছু আমাদের রুলস এখন জেনে নেওয়া দরকার। যেরকম প্রথম যে এক্সাম্পলটা আছে সেটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি কি বলছে, দেখেন বলছে যে টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড ফিক্স ইট। টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড ফিক্স ইট। এখানে ইট হচ্ছে একটা কিন্তু আপনার প্রোনাউন, বাট ইট দ্বারা কিন্তু আপনার কারকেও বোঝাতে পারে, আবার কিন্তু রেডিও কিন্তু বোঝাতে পারে। অর্থাৎ আসলে কোনটা ফিক্স করব, আমরা কি রেডিও ফিক্স করব নাকি কার ফিক্স করব, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ক্যান্সারটা কিন্তু একেবারে কিন্তু আনক্লিয়ার হয়ে আছে। মানে কি তার মানে এই টাইপের সেন্টেন্সকে এই টাইপের সেন্টেন্স অর্থাৎ প্রোনাউন হয়ে গেছে একটা, অ্যান্টিসিডেন্ট হয়ে গেছে একের বেশি, এই টাইপের সেন্টেন্সকে আমরা যদি কারেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের যে প্রোনাউন আছে প্রোনাউনের পরিবর্তে নাউন ইউজ করতে হবে। কেননা নাউন যদি ইউজ করি তাহলে কিন্তু আর কিন্তু কোনো ধরনের কিন্তু কনফিউশনের জায়গা কিন্তু থাকবে না। আর মানে আমরা যে সেন্টেন্সটা যেটা দেওয়া ছিল যে টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড ফিক্স ইট, এটাকে আমরা এভাবে বলতে পারি টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড ফিক্স দ্য রেডিও। কি বলতে পারি, ফিক্স দ্য রেডিও। অর্থাৎ ইট যেটা ছিল এই ইটের পরিবর্তে আমি কি ইউজ করছি, আমি একটা নাউন ইউজ করছি। কেননা নাউন যখন ইউজ করছি তখন কিন্তু আসলে এখানে কোনো ধোঁয়াশা থাকছে না যে আসলে কোনটা আমি ফিক্স করছি। আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছি যে রেডিওটা ফিক্স করতে নিয়ে যাও। আবার ঠিক একইভাবে কিন্তু আমরা উল্টা করে বলতে পারি যে টেক দ্য রেডিও আউট অফ দ্য কার। বলছে কি দেখেন, বলছে যে টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড ফিক্স দ্য কার অ্যান্ড ফিক্স দ্য কার। তার মানে খেয়াল করে যেটা দেখেন সেটা হচ্ছে দেখেন এক্ষেত্রে কিন্তু বলছে কি দেখেন এখানে কিন্তু বলছে যে তুমি রেডিওটাকে কারের বাইরে নিয়ে যাও এবং কারটাকে ফিক্স করো। অর্থাৎ এটাই হচ্ছে আমরা বলছি, সেটা হচ্ছে যে আপনি এক্ষেত্রে ইটের পরিবর্তে কারও দিতে পারবেন, রেডিও দিতে পারবেন, ইটস ইউর চয়েস, এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই। বাট ইট আপনি কিন্তু দিতে পারবেন না। কেন ইট যদি দেন তাহলে এখানে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যেখানে অ্যান্টিসিডেন্ট কিন্তু হয়ে গেছে দুইটা। অর্থাৎ ইট বলতে আসলে কোন নাউনটাকে রেফার করছে সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মোটেই বোঝা যাচ্ছিল না। ওর জন্য এখানে কি করবেন, এই জন্য এরকম টাইপের সেন্সকে ঠিক করতে গেলে প্রোনাউনের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, নাউন ব্যবহার করতে হবে। যেরকম আরেকটা এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো কি বলছে দেখেন, আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দ্য সুপারভাইজার্স টোল্ড দ্য ওয়ার্কার্স দ্যাট দে উড রিসিভ এ বোনাস। এখন বিষয় হচ্ছে দে তো প্লুরাল এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিসিডেন্ট হিসাবে আছে সুপারভাইজার্স আবার হচ্ছে ওয়ার্কার্স। এখন এটা তো একটা কনফিউশন তৈরি করছে তাই না, যে আসলে এই দে বলতে কাদেরকে বোঝাচ্ছে, এটা কি সুপারভাইজারদেরকে বোঝাচ্ছে ওয়ার্কার্সদেরকে বোঝাচ্ছে। তো এই যে সেন্টেন্সেও কিন্তু আমরা যদি কারেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে নাউনের ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন একটু দেখে নিব যে এই যে ইনডেক্স সেন্টেন্স যেটা একটু আগে আমরা পড়লাম সেটা কারেক্ট ফর্ম কি হতে পারে। আমরা এই সেন্টেন্সটাকে কারেক্ট করে বলতে পারি যে the supervisors complimented the workers on receiving a bonus। অর্থাৎ আমি তো ক্লিয়ারলি কিন্তু বলে দিচ্ছি যে সুপারভাইজাররা কি করলো, কমপ্লিমেন্ট করলো কাদেরকে, ওয়ার্কার্সদেরকে। অর্থাৎ এখানে দেখেন আমরা কি করেছি, কোনো ধরনের কিন্তু প্রোনাউন ইউজ করিনি। আগে আমরা যেরকম দেখলাম আগের সেন্টেন্সে দিয়ে একটা প্রোনাউন ইউজ করেছিলাম যেটা ফলে কনফিউশন তৈরি হচ্ছিল, এই জন্যই আমরা কি করেছি, আমরা ডেটাকে অমিট করে দিয়েছি। আমরা ডের পরিবর্তে কি ইউজ করেছি, আমরা ডিরেক্ট নাউন ইউজ করেছি। ঠিক আছে, তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আসলে সুপারভাইজাররাই কমপ্লিমেন্ট করেছিল কাদেরকে, ওয়ার্কার্সদেরকে। কিন্তু আবার আমরা এখানে কিন্তু এভাবে বলতে পারি যে দ্য সুপারভাইজার্স টোল্ড দ্য ওয়ার্কার্স টু এক্সপেক্ট এ বোনাস। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ক্লিয়ার করে বলে দিচ্ছি যে সুপারভাইজাররা যেটা করলো সেটা হচ্ছে কি ওয়ার্কার্সদেরকে আশা রাখতে বলো যে একটা বোনাস তারা পেতে পারে। কিন্তু আবার আমরা এভাবে বলতে পারি যে দ্য সুপারভাইজার্স টোল্ড দ্য ওয়ার্কার্স দ্যাট they themselves were expecting a bonus। ঠিক আছে,
তার মানে আমি যখন বলছি দে দেমসেলভস, তখন কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আসলে সেটা হচ্ছে যে এখানে ওয়ার্কার্সদেরকে কিন্তু বোঝাচ্ছে কিন্তু আর কি, ঠিক আছে। সো এটা কিন্তু আলাদা হিসাব আর কি। আপনি যখন বলছেন দে দেমসেলভস তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু আগে যে এক্সাম্পলটা আমরা যেমনটা দেখলাম আর কি, ঠিক আছে, যে দে ব্যবহার করা হয়েছে এবং দুটো আপনার হচ্ছে অ্যান্টিসিডেন্ট, দুটোই হচ্ছে প্লুরাল, এক্ষেত্রে কিন্তু আসলে কিন্তু ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছিল না। তার মানে কি এই টাইপের সেন্টেন্সকে যদি কারেক্ট যদি করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, প্রোনাউনের পরিবর্তে নাউন ব্যবহার করতে হবে। কেননা নাউন ব্যবহার করলে আসলে কোনো আর কনফিউশন থাকে না যে আসলে কে কাকে কোনটা কাকে কিভাবে কি বোঝাচ্ছে। ক্লিয়ার করে কিন্তু বোঝা যাচ্ছে যে কে কি করছে এবং কাকে কোনটা জিনিসটা ইন্ডিকেট করছে আর কি। সো এই জন্য আমরা বলছি যে এই টাইপের সেন্টেন্স যেখানে আমরা দেখব যে একটা প্রোনাউনের জন্য একের অধিক অ্যান্টিসিডেন্ট, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্রোনাউনের পরিবর্তে নাউন ইউজ করব। আমরা যেটা জেনে নিব সেটা হচ্ছে দ্বিতীয় যে ভুলটা আমরা যে করছিলাম, দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ হিডেন অ্যান্টিসিডেন্টে যে ভুলটা আমরা করে দিই সেটা আমরা একটু দেখে নিব। যেরকম দেখেন খেয়াল, যে এক্সাম্পলটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে the dish was empty but we were tired of eating it। লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে ইট বলতে আসলে যে কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে না। কেন দেখেন এখানে ডিশটাও কিন্তু আপনার কিন্তু বস্তুবাচক, আবার খেয়াল করে দেখেন ক্যান্ডিটাও কিন্তু আপনি কিন্তু বলতে পারেন বস্তুবাচক, যেটা আমরা বলতে পারি। এখন এক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে আসলে আমরা কি খাচ্ছি, আর উই ইটিং ডিশ অর ক্যান্ডি, অর্থাৎ ইট বলতে যে আসলে ক্যান্ডি বোঝাচ্ছে ডিশকে বোঝাচ্ছে তা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে কারেক্ট করতে গেলে কি করতে হবে, আমরা যেমনটা জানলাম যখনই আমরা দেখবো যে একটা প্রোনাউনের জন্য একের অধিক অ্যান্টিসিডেন্ট, তখন আমাদেরকে কি ইউজ করতে হবে, তখন আমাদেরকে নাউন ইউজ করতে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি দ্য ক্যান্ডি ডিশ ওয়াজ এমটি বাট উই ওয়্যার টায়ার্ড অফ ইটিং ক্যান্ডি এনিওয়ে। অর্থাৎ এটার পরিবর্তে আমরা কি ইউজ করলাম, ক্যান্ডি ইউজ করলাম। তাহলে কিন্তু আসলে কোনো ধরনের কিন্তু কনফিউশন থাকলো না, সেন্টেন্সটা কি হয়ে গেল, কারেক্ট হয়ে গেল। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখে নিব, তাহলে আরেকটু আমাদের কনসেপ্টগুলো ডেভেলপ হয়ে যাবে। ধরে নেন এরকম টাইপের একটা এক্সাম্পল আছে যে রবি ভিজিটেড হিজ ফ্রেন্ড এভরি ডে when he was on vacation। তাহলে লক্ষ্য করে দেখেন এখানে বলছে কি যে রবি তার ভিজিটেড হিজ ফ্রেন্ড এভরি ডে, অর্থাৎ বলছে যে রবি তার বন্ধুর বাসায় প্রতিদিন বেড়াতে গেছিল when he was on vacation। প্রশ্ন হচ্ছে যে আসলে কে ভ্যাকেশনে ছিল, রবি ছিল নাকি তার ফ্রেন্ড ছিল। কেন এখানে হি দ্বারা কিন্তু রবিকে বোঝাতে পারে, আবার হিজ ফ্রেন্ডকেও কিন্তু বোঝাতে পারে। তার মানে এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তার মানে এখানে কি করতে হবে, তার মানে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা প্রোনাউনের পরিবর্তে কি ব্যবহার করতে হবে, একটা নাউন ব্যবহার করতে হবে। তার মানে আমি এই জিনিসটাকে বলতে পারি যে রবি ভিজিটেড হিজ ফ্রেন্ড এভরি ডে when রবি ওয়াজ অন ভ্যাকেশন, অথবা বলতে পারি কি when his friend was on vacation। অর্থাৎ রবি বললেও কিন্তু রাইট হবে, ফ্রেন্ড বললেও কিন্তু রাইট হবে, বাট হি কিন্তু বলা যাবে না। কেন, যদি হি বলি তাহলে কিন্তু দুটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এবং জিনিসটা কিন্তু কনফিউশন কিন্তু তৈরি করছে আর কি। এখন আমরা 3 নম্বরে যে জিনিসটা জেনেছিলাম যে নো অ্যান্টিসিডেন্ট অ্যাট অল, এই জনিত যে ভুলগুলো হয় সেগুলো আমরা একটু দেখে নিব। বলছে কি দেখেন, বলছে যেটা সেটা হচ্ছে another kind of faulty oblique vague pronoun reference problem occurs when writers use a pronoun without giving the pronoun any antecedent at all। আপনি একটা কি করেছেন, আপনি একটা প্রোনাউন ইউজ করেছেন, বাট প্রোনাউনটা আসলে যে কাকে রেফার করছে সেই জিনিসটা আপনি দেননি, অর্থাৎ নাউনটাকে আপনি মেনশন করেনি, জাস্ট এটা ধুম করে এটা কি করেছেন, একটা প্রোনাউন ইউজ করে ফেলেছেন। সো এই যে একটা নাউন বা একটা সাবজেক্ট ইউজ না করে প্রোনাউনের এই যে ব্যবহার, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট ছাড়াই প্রোনাউনের এই যে ব্যবহার, এটার ফলে যে ভুলগুলো হয় সেটা আমরা একটু দেখে নিব। এরকম এক্সাম্পলটাতে দেখেন কি বলছে, এক্সাম্পলে বলা হয়েছে যে the witness called the television station but they didn't answer। তাহলে লক্ষ্য করে দেখেন এখানে দে বলেছে, বাট এখানে একটা কোনো জায়গাতেও কিন্তু প্লুরাল জাতীয় কিন্তু কোনো কিছু নাই। যেরকম the witness এটা সিঙ্গুলার, কল দ্য টেলিভিশন স্টেশন, টেলিভিশন স্টেশনটা কি সিঙ্গুলার। তবে দে বলতে যে আসলে কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু একদমই কিন্তু বোঝা যাচ্ছে না। এই জন্য এখানে বলছে যেটা সেটা হচ্ছে যে আসলে এটা অ্যান্সারটা কি হতে পারে। আমরা যদি এই পুরো ভুল অ্যান্সারটাকে যদি বা ভুল সেন্টেন্সটাকে যদি এভাবে যদি বলি যে দ্য উইটনেস কল্ড দ্য টেলিভিশন স্টেশন বাট দ্য রিপোর্টার্স ডিডন্ট অ্যান্সার, তাহলে কিন্তু রাইট হয়ে যাচ্ছে। কারণ কি এখানে রিপোর্টার্সটা যদি আমরা যদি ইউজ যদি করি, অথবা অর্থাৎ একটা নাউনকে যদি ইউজ যদি করি, তাহলে কিন্তু অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, রাইট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এর আগের সেন্টেন্সে দেখতে পাচ্ছিলাম যে দে বলতে যে আসলে কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার না, কারণ কি এটা দেওয়া যাবে না। আর সত্যি বলতে গেলে বিষয়গুলো কিন্তু একদমই কিন্তু বেসিক। আমরা যখন প্রোনাউন সম্পর্কে যখন জেনেছিলাম তখন শুরুতেই কিন্তু বলেছিলাম যে
প্রোনাউন সেন্টেন্সে ব্যবহৃত হবে নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে। দ্যাট মিন্স শুরুতে কিন্তু আপনার কিন্তু অবশ্যই কিন্তু এটা কি থাকতে হবে, নাউন থাকতে হবে। যদি নাউন যদি থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু কখনোই প্রোনাউনটা কিন্তু ব্যবহার করতে পারবেন না কিন্তু। এই জন্য আমরা কি করছি, এই জন্য এখানে যেটা আছে, যেহেতু এর কোনো নাউন নাই, তার মানে কি সেন্টেন্সটা কিন্তু আসলে কিন্তু ইনকারেক্ট হয়ে যাচ্ছে, কারণ কি এর কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তাহলে কারেক্ট করে আমি কিভাবে করবো, কারেক্ট আমি করার উপায় সেটা হচ্ছে কি আমরা এই প্রোনাউনের পরিবর্তে একটা নাউন ইউজ করব। আমরা যদি বলি দ্য উইটনেস কল দ্য টেলিভিশন স্টেশন বাট দ্য রিপোর্টার্স ডিডন্ট অ্যান্সার, তাহলে কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেব, যাতে করে এই রিলেটেড যে প্রবলেম গুলো আমাদের পরীক্ষাতে যে আসে, তাহলে সেগুলো আমরা খুব সহজ সলভ করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখেন কি বলছে যে although Mrs. Smith was wealthy, she made poor use of it. আর প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে ইট দ্বারা আসলে কি ইন্ডিকেট করছে, এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, কারণ খেয়াল করে দেখেন কোনো কিন্তু বস্তুবাচক জিনিস কিন্তু এখানে কোথাও কিন্তু বলা কিন্তু নাই, বা কোনো কিছু নাই। দেখেন although Mr. Smith, এটা একটা সাবজেক্ট হচ্ছে, was wealthy হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অথবা কোনো নাউনই নাই যে আপনি যে ইউজ করবেন নিড। তার মানে কি এখানে একটা সেন্টেন্সটা কি আছে, ইনকারেক্ট আছে। তাহলে এটাকে কারেক্ট করে আমরা যদি বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে although Mrs. Smith was wealthy, she made poor use of her wealth. আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়েলথ ইউজ করতে পারি এটার পরিবর্তে, কেননা ওয়েলথ হচ্ছে একটা নাউন, এটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। ইটটা ইনকারেক্ট হচ্ছে কারণ ইট একটা প্রোনাউন এবং এটার কোনো অ্যান্টিসিডেন্ট নাই, যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই এজন্য এটার কোনো প্রোনাউন ইউজ করা যাবে না। এখন আমরা এই রিলেটেড কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করে ফেলবো, যাতে করে আমাদের যেন কনসেপ্ট আমরা এতক্ষণ ধরে যে বিল্ড আপ করলাম সেটা যেন আরো ক্লিয়ার হয়ে যায়। একই সাথে আমরা এটাও জানতে পারবো যে পরীক্ষাতে কি কি টাইপের প্রশ্ন কিভাবে আর কি আসে। প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা দেখেন খেয়াল করে কি বলছে যে ড্যাশ ইন মেনি ইউনিভার্সিটিজ ল্যাটিন, কি বলছে দেখেন, ল্যাটিন ইজ নো লঙ্গার স্পোকেন অ্যাজ অ্যান এভরিডে ল্যাঙ্গুয়েজ। তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে ল্যাটিন অর্থাৎ যেটা একটা ভাষার নাম, যেটা ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, এটা সম্পর্কে কিন্তু কথা বলা হচ্ছে। তো ল্যাটিনটা কি, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ, তার মানে কি এটা সিঙ্গুলার, তার মানে কি আমাদের প্রোনাউনটা হয়ে যাবে কি সিঙ্গুলার। বাট আপনি খেয়াল করে দেখেন অপশনেতে কি বলছে, although they are, তো ল্যাটিন একটা সিঙ্গল ল্যাঙ্গুয়েজ, তাহলে তোমরা দে প্লুরাল ইউজ করতে পারবো না। কারণ আমরা জানি যে আমাদের প্রোনাউনটা যদি হয় সিঙ্গুলার, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি সিঙ্গুলার হয়ে যাবে। তার মানে কি নাম্বারটা হচ্ছে না কিন্তু। সি নাম্বারটা কি বলছে দেখেন, বলছে although this is still studied, ঠিক আছে, দিস এর পরে দেখেন একটা কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু লাগতো, কারণ প্যাসিভ সেন্স প্রকাশ করছে, বাট সেটা কিন্তু নাই, তার মানে সি নাম্বারটা হয়ে যাচ্ছে ইনকারেক্ট। তিন নাম্বারটা কি বলছে দেখেন, ই, এখানে একটা ল্যাঙ্গুয়েজ, এর একটা বস্তুবাচক বিষয়, সো এই ক্ষেত্রে কখনোই ই ব্যবহার করতে পারবো না। তার মানে কি এখানে আপনার সাথে কিন্তু কনফ্লিক্ট করছে কিন্তু আমাদের অ্যান্সারটা। তার মানে বিষয় যেটা হচ্ছে সেটা অ্যান্সারটা হয়ে যাবে কি ডি নাম্বারটা, অর্থাৎ although it is still studied। পরেরটা কি বলছে দেখেন দুই নাম্বারটা, মোস্ট লেবার ইউনিয়ন, সিঙ্গুলার নাকি প্লুরাল আছে কিন্তু ইউনিয়নস আছে, প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিট, ঠিক আছে। তাহলে যেটা বলছে সেটা হচ্ছে কি যে বেশিরভাগ যারা লেবার ইউনিয়ন যারা আছে, সেই লেবার ইউনিয়ন গুলো কি করে, ইন্স্যুরেন্স বেনিফিট প্রদান করে তাদেরকে, ফর দেয়ার মেম্বার্স হয়ে যাবে। কেন দেওয়া হচ্ছে, কারণ ইউনিয়নস আছে, ইউনিয়নস যেহেতু প্লুরাল, তার মানে কি আমাদের প্রোনাউনটা হয়ে যাবে কি প্লুরাল হয়ে যাবে আর কি, ঠিক আছে। এবং তাদের মেম্বার, এই জন্য বলতে পারি মেম্বার্স হয়ে যাচ্ছে। ইটস কেন হচ্ছে না, কারণ আপনাকে আগেই বলে ফেললাম যে ইউনিয়নস যেহেতু প্লুরাল, তার মানে যেখানে আপনি সিঙ্গুলার অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার প্রোনাউন ইউজ করতে পারবেন না। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে কি দেখেন, বলছে যে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড থ্রু। আমরা খুব ভালো করে একটু আগে এক্সাম্পলে দেখেছি যে ওয়ান যদি কোনো সেন্টেন্স যদি থাকে, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমাকে অবশ্যই ইউজ করতে হবে কি ওয়ান ইউজ করতে হবে। আমি কখনোই হিজ বা ইটস বা দেয়ার কিন্তু ইউজ করতে পারবো না। তাহলে এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি, অ্যান্সারটা হয়ে যাচ্ছে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ওয়ান সেল। চার নাম্বারটা আমরা যদি করতে চাই, তাহলে দেখেন কি বলছে যে আনলেস দে রিজার্ভ প্রেজেন্ট পলিসিস ইমিডিয়েটলি, দ্য ওয়ার্ল্ড মে সাফার পার্মানেন্ট ড্যামেজ ফ্রম দ্য আনরেগুলেটেড ইউজ অফ পেস্টিসাইডস। খেয়াল করে দেখেন কি বলছে প্রথম অংশটা, আনলেস দে রিজার্ভ প্রেজেন্ট পলিসিস ইমিডিয়েটলি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দে বলতে কাকে বোঝাচ্ছে, আপনি খেয়াল করে দেখেন এক্ষেত্রে কিন্তু কোনো অথরিটির নাম নাই, কারোই কিন্তু নাম নাই, অর্থাৎ
এখানে কিন্তু একটা কিন্তু অ্যান্টিসিডেন্ট মিসিং আছে কিন্তু আর কি, ঠিক আছে, অ্যান্টিসিডেন্টই কিন্তু নাই। তার মানে কি আমি কিন্তু এখানে দে ইউজ করতে কিন্তু পারবো না। তাহলে আমাকে বলতে হবে কি, আমাকে বলতে হবে যে আনলেস প্রেজেন্ট পলিসিস আর রিভার্সড। ওকে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে কি বি নাম্বারটা কিন্তু হয়ে যাচ্ছে আর কি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, অর্থাৎ কিছু WH ওয়ার্ড আছে যেগুলোকে আমরা অন্যভাবে বলি রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন জড়িত যে যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়ে থাকি প্রোনাউনের প্রশ্ন করার ক্ষেত্রে বা প্রশ্ন সলভ করার ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমরা দেখে নিব। প্রথমে মনে রাখতে যেটা হবে সেটা হচ্ছে যে হু কিংবা হুএভার এই দুটো হচ্ছে সবসময় কিসের কাজ করে, এই দুটো সবসময় হচ্ছে আমাদের সাবজেক্টের কাজ করে। আমরা যারা একদিক ক্লজ যারা করেছি তারা কিন্তু খুব ভালো করে কিন্তু বিষয়টা জানি যে হু আর হুএভার কিসের কাজ করে, সাবজেক্টের কাজ করে। এইভাবে আমাদের যেটা দেওয়া আছে হুম আর হুমএভার এই দুটো কিন্তু কাজ করে কিন্তু অবজেক্টের কাজ করে, ঠিক আছে। সো আমরা এখানে দেখে নিব যে হু, হুএভার, হুইচ, হোয়াট এভার, দ্যাট এগুলো একটু ব্যবহার। আমরা যেটা বলছি সেটা হচ্ছে দেখেন যে ফর পার্সনের ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ব্যক্তির ক্ষেত্রে বা কোনো একটা পার্সনের ক্ষেত্রে আমরা ইউজ করি হু অথবা হুএভার। কিন্তু যখন সাবজেক্ট যখন বোঝাবে তখন কিন্তু শুধুমাত্র আমরা ইউজ করবো হু অথবা হুএভার। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে বা পার্সনের ক্ষেত্রে যদি অবজেক্ট বোঝায়, কি বোঝায়, অবজেক্ট যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা হু আর হুএভার ইউজ করবো না। সেক্ষেত্রে আমরা অর্থাৎ অবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করবো হুম আর হুম এভার। ওকে, আর পসেসিভের ক্ষেত্রে তো আমরা জানি লেকচার 3তেই শিখে গেছিলাম, পজিটিভের জন্য সবসময় কি ইউজ করবো, হুজ ইউজ করবো, ঠিক আছে। এটা সবসময় হুজই থাকবে আর কি, এটা কোনো চেঞ্জ কিন্তু ওইভাবে হবে না। এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বস্তুবাচক জিনিস যদি বোঝায় তাহলে আমরা কি ইউজ করবো। বস্তুবাচক সবসময় কি ব্যবহার হয়, বস্তুবাচক ব্যবহার হুইচ অথবা হয়ে যায় হোয়াট এভার। ওকে, যদি সাবজেক্টের কাজ করে, যদি কিসের কাজ করে, সাবজেক্টের কাজ করে। কিন্তু বস্তুবাচকে যদি অবজেক্টের কাজ করে যদি বুঝাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে হুইচ আর হোয়াট এভার। অর্থাৎ একই রকমের কিন্তু জিনিস, অর্থাৎ কিন্তু কোনো চেঞ্জ নাই। অর্থাৎ বস্তুবাচকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আর অবজেক্টের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কিন্তু চেঞ্জ আসছে না। অর্থাৎ হুইচ আর হোয়াট এভার এটা সাবজেক্টের কাজ করতে পারে, এটা আবার একই দ্বারা অবজেক্টের কাজ করতে পারে, এবং এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে খেয়াল করে দেখেন আমরা যেমন একটু আগে বললাম হুজ, আপনি দেখেন এই হুজটা কিন্তু ছিল কিন্তু আপনার কিন্তু ব্যক্তিবাচকের ক্ষেত্রে কিন্তু, আবার এক্ষেত্রে কিন্তু কি বলতে দেখেন এক্ষেত্রেও কিন্তু বস্তুবাচকের ক্ষেত্রে কি হয়ে গেছে, হুজ হয়ে গেছে। তারপরে আমরা এটা বলতে পারি যেটা সেটা হচ্ছে হুজ হচ্ছে এমন একটা ক্লজ মার্কার যেটা কিন্তু বা রিলেটিভ প্রোনাউন যেটা কিন্তু ব্যক্তিবাচকও হইতে পারে আবার বস্তুবাচকও হতে পারে। আপনি বলতে পারেন হুজ সন, বলতে পারেন কিভাবে যে দিস ইজ দ্য লেডি হুজ সন স্টোল মাই ওয়াচ, তাহলে কি হচ্ছে দেখেন হুজ সন ব্যক্তিবাচক। আবার আপনি বলতে পারেন কি এভাবে বলতে পারেন যে দিস ইজ দ্য হাউস, দিস ইজ দ্য বলতে পারেন যে দিস ইজ দ্য ম্যান হুজ হাউস আই রেন্টেড, দিস ইজ দ্য ম্যান হুজ হাউস আই রেন্টেড। তাহলে খেয়াল করে দেখেন হুয়ের পর আপনি বলছেন কি হাউস, তার মানে কি বস্তুবাচক। সো এই কথাটা আমরা বললাম যে হুজ হচ্ছে এটা এমন একটা রিলেটিভ প্রোনাউন যেটা কিন্তু আপনার ব্যক্তিবাচকও হতে পারবে আবার কিন্তু ঠিক একইভাবে বস্তুবাচকেও হতে পারবে। আর এক্ষেত্রে তো আমরা বলে দিলাম যে হুইচ আর হোয়াট এভার এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসকে বোঝাচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিসকে বোঝাচ্ছে, কোনো ধরনের কিন্তু চেঞ্জ কিন্তু হবে না। এখন আমরা যদি লক্ষ্য যদি করি তাহলে আমরা জানতে পারি যেটা সেটা হচ্ছে লেকচার 3 আমরা এটা পড়েছিলাম যে দ্যাট হচ্ছে এমন একটা রিলেটিভ প্রোনাউন বা দ্যাট হচ্ছে এমন একটা ক্লজ মার্কার যেটা কিন্তু আপনার কিন্তু ব্যক্তিবাচকও হতে পারে বস্তুবাচকও হতে পারে, এবং এটা কিন্তু সাবজেক্টেরও কাজ করতে পারে আবার ঠিক এভাবে কিন্তু অবজেক্টেরও কিন্তু কাজ করতে পারে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নিব তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে এক্সাম্পলটা আছে দেখেন কি বলছে, বলছে যে হি দ্য পারসন হু ক্যান হেল্প ইউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যেখানে হু আসলে একটা কিন্তু সাবজেক্টের কাজ করছে, কিসের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে কিন্তু। কারণ আমরা জানি আমরা কিন্তু লেকচার 3 তে বলেছিলাম যখনই আমরা দেখবো যে একটা ক্লজ মার্কারের পরে ভার্ব চলে এসেছে তখনই বুঝে নিতে হবে যে ক্লজ মার্কারটা কিসের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। কিন্তু আমরা যখনই দেখবো যে একটা ক্লজ মার্কারের পরে একটা সাবজেক্ট চলে এসেছে, কি চলে এসেছে, সাবজেক্ট চলে এসেছে, তখন সেখানে আমরা বুঝে নিতে হবে যে ক্লজ মার্কটা কিসের কাজ করছে, অবজেক্টের কাজ করছে। আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, যখনই আমরা দেখবো যে একটা ক্লজ মার্কের পরে ভার্ব চলে এসেছে তখনই বুঝে নিতে হবে যে এই ক্লজ মার্কারটা সাবজেক্ট। কিন্তু আমি যদি দেখি যে একটা ক্লজ মার্কের পরে অন্য একটা সাবজেক্ট চলে এসেছে তাহলে বুঝতে হবে যে ক্লজ মার্কারটা আসলে অবজেক্টের কাজ করছে। এখন আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে কোন ক্ষেত্রে আমরা হু ইউজ করব, কোন ক্ষেত্রে আমরা হুএভার ইউজ করব, কোন ক্ষেত্রে আমরা হু ইউজ করব এবং কোন ক্ষেত্রে আমরা হুমএভার ইউজ করব। প্রথম যে কথাটা বলেছি সেটা একটু ভালো করে পড়ে নিই। প্রথম যে কথাটা বলছি সেটা হচ্ছে যে হু আর হুম এই দুটো কিন্তু নির্দিষ্ট পার্সনকে কিন্তু ইন্ডিকেট করে। যখন কোনো ব্যক্তিকে বা যখন একদম নির্দিষ্ট যখন বুঝিয়ে দিবে যখন তখন সেক্ষেত্রে আমরা ইউজ করবো হু অথবা হুম। অর্থাৎ
এটা আরেকটা ভাষায় বলতে পারি আমরা এভাবে, সেটা হচ্ছে যে যদি সেন্টেন্সের মধ্যে অ্যান্টিসিডেন্ট থাকে অর্থাৎ নির্দিষ্ট করে যদি বোঝায় কাউকে বা কোনো ব্যক্তিকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো হু অথবা হুম। কিন্তু আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট দেওয়া নাই এবং নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করছেন না, তখন সেক্ষেত্রে আমরা হু আর হুমের সাথে এভার যুক্ত করে বলবো কি এভার অথবা হুম এভার। অর্থাৎ আপনি এভাবেও পড়তে পারেন, যেটা সেটা হচ্ছে যে অ্যান্টিসিডেন্ট থাকলে হবে হু আর হুম, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে হয়ে যাবে হুএভার অথবা হুমেভার। কারণ আপনি জানেন যে অ্যান্টিসিডেন্ট থাকা মানে কি নির্দিষ্ট করে দেওয়া, তার মানে কি হু আর হুম হয়ে যাওয়া। ঠিক একইভাবে অ্যান্টিসিডেন্ট না থাকা মানে কি অনির্দিষ্ট করে দেওয়া, ইনডিফিনিট করে দেওয়া, তার মানে কি সেক্ষেত্রে হয়ে যাবে কি হুএভার অথবা হুম এভার হয়ে যাবে। যেরকম এক্সাম্পলটা আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। কি বলছে দেখেন যে টক টু, কি বলছে দেখেন টক টু, এরপরে বলছে দেখেন হুএভার। যদি একটু লক্ষ্য যদি করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে যে ক্রস মার্কার আছে হুএভার, এর আগে কিন্তু কোনো ধরনের কিন্তু অ্যান্টিসিডেন্ট নাই। কিভাবে বুঝছি অ্যান্টিসিডেন্ট নাই? কারণ আমরা জানি যে অ্যান্টিসিডেন্টটা হয়ে থাকে সবসময় নাউন অথবা প্রোনাউন। আমি আবারও বলছি, অ্যান্টিসিডেন্ট হয়ে থাকে নাউন অথবা প্রোনাউন। আমরা যদি যদি হুএভারের দিকে যদি দেখতে পাচ্ছি এর আগে আছে কি টু, টুটা কোনো নাউনও না, এটা কোনো প্রোনাউনও না, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। দ্যাট মিনস এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু অ্যান্টিসিডেন্ট নাই। যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই, তার মানে আমাদের হয়ে যাবে কি, তার মানে আমাদের হয়ে যাবে হুএভার অথবা হুমেভার। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমি যদি দেখি যে ব্ল্যাঙ্কের পরে আমাদের ভার্ব আছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কোনটা হুএভার। কারণ আমরা একটু আগে পড়লাম যে হুএভারটা কিসের কাজ করে? সাবজেক্টের কাজ করে। কিন্তু হুমেভারটা কিসের কাজ করে? অবজেক্টের কাজ করে। যেরকম দ্বিতীয় এক্সাম্পলটা খেয়াল করে দেখেন, এখানে আপনি দেখেন যে হুমেভারের পরে কিন্তু একটা কিন্তু সাবজেক্ট এসেছে। কি এসেছে? সাবজেক্ট এসেছে। তার মানে এখানে একটা দরকার কি, একটা অবজেক্ট দরকার। আর অবজেক্ট হিসেবে কে কাজ করে? হুম কাজ করে। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনি একটু দেখে নেন তাহলে সেটা বুঝতে পারবেন। অবজেক্ট হিসেবে কে কাজ করে? হুম কিন্তু কাজ করে। কিন্তু সাবজেক্ট হিসেবে কে কাজ করে? হু কাজ করে। তো এই জন্য আমরা যেটা করলাম, দ্বিতীয় যেটা এক্সাম্পল, সেটা হচ্ছে এখানে যেহেতু রহিম আছে, অর্থাৎ এখানে যেহেতু ক্লজ মার্কেটে যেহেতু অবজেক্ট কাজ যেহেতু করছে, এই জন্য আমরা কি ইউজ করছি? হুম ইউজ করছি। এবং লক্ষ্য করে দেখুন এক্ষেত্রেও কিন্তু আপনার এই যে রিলেটিভ প্রোনাউন যেটা আছে, যেটা অবজেক্টের কাজ করছে, সেটার আগে কিন্তু কোনো ধরনের কিন্তু নাউন বা প্রোনাউন নাই, অর্থাৎ কোনো ধরনের কিন্তু অ্যান্টিসিডেন্ট নাই। যেহেতু অ্যান্টিসিডেন্টটা এখানে দেওয়া নাই, এই জন্য আমরা কি ইউজ করেছি? এই জন্য আমরা ইউজ করেছি হুমএভার ইউজ করেছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আসলে এই যে আমরা যে হুএভারের কথা বলছি বা হুমএভারের যে কথা বলছি, আসলে এগুলোর মিনিংটা কি বা এগুলো আসলে কাকে বোঝায় বা কাকে ইন্ডিকেট করে, সেই বিষয়টা আমরা এখন কিন্তু একটু কিন্তু ক্লিয়ার হয়ে নিব আর কি। প্রথম যে জিনিসটা আমরা যেটা দেখতে পাচ্ছি বক্সে, সেটা হচ্ছে যে হুএভার। হুএভার বলতে বোঝায় কি এনিওয়ান হু, অর্থাৎ যে কোনো কেউ কিন্তু হতে পারে। আপনি যখনই বলছেন হুএভার তখন কিন্তু অনির্দিষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ এটা কিন্তু যে কেউ কিন্তু হতে পারে। আপনি যখন বলছেন দেখেন হুম এভার, তখন এটা অর্থটা কি হচ্ছে? এনিওয়ান হুম, অর্থাৎ যাকে ইচ্ছা তাকে আর কি। ঠিক আছে? হোয়াট এভার কি, এটাও কিন্তু দেখেন ইনডিফিনিট, কিন্তু এনিথিং হোয়াট হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু যদি অ্যান্টিসিডেন্ট যদি থাকে, যদি কোনো রেফারেন্স থাকে, অর্থাৎ যদি নাউন বা প্রোনাউন থাকে, তখন কি হয়ে যাবে? তখন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হু অথবা হুম ইউজ করবো। কারণ আমরা খুব ভালো করেই জানি সেটা হচ্ছে যখনই অ্যান্টিসিডেন্ট থাকে তখন অর্থটা নির্দিষ্ট হয়ে যায়, আর নির্দিষ্ট হয়ে গেলে আমরা ইউজ করি কি হু অথবা হুম। কিন্তু যখন অ্যান্টিসিডেন্টটা থাকে না, যখন কোনো রেফারেন্স দেওয়া থাকে না, যখন নির্দিষ্ট করে যখন কাউকে যখন বুঝায় না, তখন আমরা ইউজ করি হুএভার অথবা হুমেভার ইউজ করি কিন্তু আমরা। এই জিনিসটা একটু কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে নাউন প্রোনাউন যদি থাকে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যদি থাকে, তাহলে আমরা ইউজ করবো কি? তাহলে আমরা ইউজ করবো হু অথবা হুম অথবা হুইচ অথবা দ্যাট। কিন্তু আমরা যদি দেখি যে কোনো ধরনের অ্যান্টিসিডেন্ট নাই, কিচ্ছু দেওয়া নাই, জাস্ট ব্ল্যাঙ্ক, এরপরে শুধু হচ্ছে মনে করেন আপনার কোন একটা শব্দ হবে বা কোনো একটা ক্লজ মার্কার হবে, অর্থাৎ অ্যান্টিসিডেন্টও দেওয়া নাই, নির্দিষ্ট করে কোনো কিছু বলা নাই, কোনো রেফারেন্সও কিন্তু দেওয়া নাই, তখন সেক্ষেত্রে আমরা হু হুম বলবো না। তখন আমরা কি বলবো? তখন আমরা সেক্ষেত্রে ইউজ করবো এভার, হুমেভার এবং হোয়াটএভার। এখানে কোনো অ্যান্টিসিডেন্টও নাই, কোনো রেফারেন্সও নাই এবং নির্দিষ্ট করে কিন্তু কোনো কিছু বোঝাচ্ছে না। এখন আমরা একটু দেখবো কিছু প্রশ্ন আসে যেগুলো হচ্ছে আমাদের প্রোনাউনের একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আর কি। সো এই জায়গাগুলো একটু আমরা জেনে নিব। আমাদের যখন অনেক সময় কিন্তু হু আর হুম আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু ফেক ক্লজ নামে একটা কিন্তু টার্ম চলে আসে, অর্থাৎ একটা ক্লজ থাকে যেটার ফলে কিন্তু আমরা অনেক সময় কিন্তু কনফিউজড হয়ে যাই এবং রাইট অ্যান্সারটা কিন্তু দিতে পারি না। ফেক ক্লজ চিনার যেটা উপায় যেটা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে যে ফেক ক্লজ গুলো বেসিক্যালি এরকম টাইপের হয়। ধরে নিবেন আপনার ফেক ক্লজের শুরুতে আপনার থাকবে আই অথবা উই অথবা ইউ, এবং এরপর ভার্ব হিসেবে আপনি দেখবেন আছে হচ্ছে থিঙ্ক অথবা বিলিভ অথবা নো। অর্থাৎ ফেক ক্লজ গুলো হয় এরকম টাইপের, আই থিঙ্ক, আই বিলিভ, আই নো, অথবা হতে পারে ইউ থিঙ্ক,
ইউ বিলিভ ইউ নো, অথবা হতে পারে উই থিঙ্ক উই বিলিভ ইউ নো। এই টাইপের জিনিসগুলো কিন্তু আসলে কিন্তু হয়ে কিন্তু থাকে আর কি। ঠিক আছে, এক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় যেটা রাখতে যেতে হবে সেটা হচ্ছে যে ফেক ক্লজ কখন হবে। ফেক ক্লজ হবে যখন আপনি দেখবেন যে শুরুতে একটা ক্লজ আছে। ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব। আপনি যখনই দেখবেন শুরুতে একটা ক্লজ আছে এবং এরপরে হু অথবা হুম অথবা হুএভার অথবা হুমএভার বসে গেছে এবং এরপরে দেখছেন কি আর একটা ক্লজ এবং তারপরে কি আর একটা ফাইনাল ভার্ব আছে, আর এটা কি আছে? ফাইনাল ভার্ব আছে। তখনই বুঝে নিতে হবে যেটা, সেটা হচ্ছে যে এখানে এটা কিন্তু ফেক ক্লজ। তার মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ফেক ক্লজ চিনার কিন্তু দুটো উপায়। নাম্বার ওয়ান যেটা উপায় আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে যে ফেক ক্লজ গুলো ন্যাচারালি কিন্তু হবে এই টাইপের শব্দ, আই থিঙ্ক, আই নো, আই বিলিভ, ইউ ফিল, ইউ থিঙ্ক, ইউ নো, ইউ বিলিভ, এই টাইপের। দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি যখনই দেখবেন শুরুতে একটা ক্লজ আছে এবং এরপরে আর একটা ক্লজ আছে এবং ক্লজের পরে আর একটা ফাইনাল ভার্ব আছে, তখনই বুঝে নিতে হবে যে এই যে ক্লজ যেটা আছে এটা হচ্ছে ফেক ক্লজ। তার মানে কি এই যে ফেক ক্লজ বা এই যে মিথ্যা ক্লজ এটা যেটা আছে এটা কিন্তু আমরা কিন্তু কাউন্ট করতে পারবো না। অর্থাৎ আমাদের অ্যান্সার হু হবে নাকি হুম হবে নাকি হুএভার হবে নাকি হুমএভার হবে, এটা কিন্তু এই অংশটা কিন্তু ডিসাইড করতে কিন্তু পারবে না। এটা কিন্তু ডিসাইড করতে পারবে না, কারণ এটা কিন্তু একটা ফেক ক্লজ। ওকে, এই অংশটাকে কিন্তু বাদ দিয়ে হিসাব করতে হবে। আমরা ধরে নিব যে অংশটা নাই। তো এই স্ট্রাকচারটা আপনি একটু খালি মনে রাখবেন যে ফেক ক্লজ যখন হবে তখন শুরুতে কিন্তু অবশ্যই কিন্তু একটা কিন্তু ক্লজ থাকবে। যদি শুরুতে যদি সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব অর্থাৎ শুরুতে যদি ক্লজ যদি না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু ফেক ক্লজ বলতে পারবো না। কিন্তু আমরা যদি দেখি যে শুরুতে ক্লজ আছে এবং এরপরে আর একটা ক্লজ আছে এবং তারপরে আর একটা ফাইনাল ভার্ব আছে, তখন বুঝে নিতে হবে যে এটা হচ্ছে ফেক ক্লজ। বিশেষ করে যে আমরা যদি দেখি যে সেন্টেন্স গুলো হচ্ছে আই থিঙ্ক, আই নো, আই বিলিভ, এই টাইপের। এক্সাম্পল দেখে তাহলে বিষয়গুলো বুঝতে পারবো। এক্সাম্পল দেখলে প্রথম এক্সাম্পল যেটা এখানে যেটা দেওয়া আছে একটু যদি লক্ষ্য করে দেখেন কি বলছে, বলছে যে হি ইজ এ পারসন হু আই ফিল। দেখেছেন আপনার কিন্তু ফার্স্টে আপনাকে যেটা আমি যেটা ট্রিক করে দেখছি যে আই ফিল এটা কিন্তু আছে, তার মানে কি আপনার প্রথম যেটা সন্দেহের যেটা তীর যেটা ফেক ক্লজ হতে পারে সেটা কিন্তু আপনি কিন্তু বুঝে ফেলছেন আর কি। এখন আপনি যদি একটু লক্ষ্য যদি করেন তাহলে আপনি দেখতে পারবেন যে শুরুতে কি আছে? হি ইজ এ পারসন, তার মানে কি এটা একটা ক্লজ। এবং দেখেন কি আই ফিল এটাও কিন্তু একটা ক্লজ, আই ফিল কনফিডেন্ট এটাও কিন্তু একটা কিন্তু ক্লজ। এবং তারপরে বলছি দেখেন ক্যান ডু এটা কিন্তু একটা কিন্তু ফাইনাল। অর্থাৎ দেখেন স্ট্রাকচারটা কিন্তু মিলে যাচ্ছে কিন্তু ক্লজ তারপরে হু অথবা হুম যেটাই হোক না কেন, এরপরে হচ্ছে কি আপনার একটা ফেক ক্লজ, এরপরে হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব। তার মানে আমরা বুঝতে পারছি এই অংশটা এটা কিন্তু আসলে ভার্ব নির্ধারণ করতে পারবে না। আমরা মনে করবো কি যে এটুকু অংশ নাই, অর্থাৎ আছে আমাদের ক্যান ডু দিস জব। ক্যান ডুটা কি? ক্যান ডুটা হচ্ছে একটা ভার্ব, ক্যান ডুটা হচ্ছে কি একটা ভার্ব। তো ভার্ব যদি বসে যদি গ্যাপের পরে অর্থাৎ তারপর আমাদের হবে কি এটা সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কে কাজ করে? হু কাজ করে। তার মানে হয়ে যাবে কোনটা? হু ডু দিস জব। আমি কখনো কিন্তু বলবো না যে হুম ক্যান ডু দিস জব, আমি বলবো হু ক্যান ডু দিস জব। কারণ আমরা আগেই কিন্তু জেনে নিয়েছি যে হুটা সবসময় কিসের কাজ করে? সাবজেক্টের কাজ করে। যেহেতু এখানে আমাদের ভার্বটা যেহেতু দেওয়া আছে ক্যান ডু দিস জব, আমাদেরকে দরকার কি ছিল? আমাদের দরকার ছিল জাস্ট একটা সিম্পল সাবজেক্ট। এবং সাবজেক্ট হিসেবে কি ইউজ করেছি? আমরা ইউজ করেছি হু ইউজ করেছি। এবং এখানে যে অংশটা যেটা ছিল আই ফিল কনফিডেন্ট সেটা যেটা ফেক ক্লজ, এই জন্য আমরা এটাকে কনসিডার করিনি। আমরা ধরেই নিয়েছি যে এটুকু অংশ দেওয়া নাই। আরেকটা এক্সাম্পল করেন তাহলে আর বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখেন, বলছে যে ইউ উইল, বলছে কি দেখেন ইউ উইল টক। তার মানে এখানে এখানে একটা ক্লজ আছে শুরুতে, সেটা হচ্ছে কি ইউ উইল টক। এরপরে দেখেন কি বলছে, এরপর বলছে হুএভার ইউ আর অপটিমিস্টিক, বলছে কি দেখেন হুএভার ইউ আর অপটিমিস্টিক ক্যান হেল্প ইউ। ওকে, তা আমরা একটু লক্ষ্য করে দেখেন এর শুরুতে একটা ক্লজ, এরপরে কিন্তু আরেকটা কিন্তু আপনার কিন্তু ক্লজ এবং এরপরে একটা হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব। আর আপনারা যে বুঝতে যেটা পারবেন সেটা হচ্ছে যে এখানে যে অংশটা দেওয়া আছে ইউ আর অপটিমিস্টিক, এটা কিন্তু একটা ফেক ক্লজ। আপনারা তার মানে আপনাকে ধরে নিতে হবে যে এটুকু অংশ দেওয়া নেই। তাহলে এখন লক্ষ্য করে যেটা দেখেন সেটা হচ্ছে যে গ্যাপের পরে আছে কি ক্যান হেল্প। তার মানে কি আমাদের ভার্বটা দেওয়া আছে, তাহলে আমাদের দরকার কি সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি ইউজ করতে পারি? সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করতে পারি হু ইউজ করতে পারি, নাট ইউজ করতে পারি, এভার ইউজ করতে পারি। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে যে গ্যাপটা যে দেওয়া ছিল এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট ছিল কি ছিল না, অর্থাৎ কোনো নাউন ছিল নাকি। এবং আমাদের মনে রাখতে হবে অ্যান্টিসিডেন্টটা কিন্তু আমাদের যে ক্লজ মার্কার আছে বা রিলেটিভ প্রোনাউন আছে এটি আগেই বসবে, অর্থাৎ যে টুটা যেখানে বসেছে এই টু এর স্থানে কিন্তু বসবে কিন্তু অ্যান্টিসিডেন্টটা। অনেক কিন্তু ভাবতে পারে ইউ তো আছে না, ইউ এখানে কোনো অ্যান্টিসিডেন্ট না। আপনি মনে রাখবেন যে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে তাকে বলা অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যদি থাকতো তাহলে টু এর এই জায়গাতেই কিন্তু থাকতো। বাট টু যেহেতু কোনো নাউন না কোনো প্রোনাউন না, তার মানে কি আমাদেরকে বুঝে নিতে হচ্ছে যে আসলে এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তার মানে আমাদের হাতে যে দুটো যে অপশন ছিল হু অথবা হুএভার, এর মধ্যে থেকে হুটাকে কিন্তু আমাদেরকে বাদ দিয়ে দিতে হচ্ছে, কেননা এখানে কিন্তু অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, কেননা এখানে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তাহলে আমাদের অ্যান্টিসিডেন্টটা কি হয়ে যাচ্ছে?
আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে হু এভার। আমরা রিলেটেড আরো কিছু এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো আমরা সলভ করে ফেলবো। তাহলে আশা করি যে হু আর হু এভার রিলেটেড যে প্রবলেমগুলো আমরা করে থাকি সেগুলো ইনশাআল্লাহ আর কি একেবারে আর কি কেটে যাবে আর কি। প্রথম যে এক্সাম্পলটা আমাদের যেটা আছে, যে এক্সারসাইজটা আমরা দেখি কি বলছে, বলছে যে হি ইজ রাইটার, মানে শুরুর অংশটুকু হচ্ছে একটা কিন্তু ক্লজ। এরপরে বলছে দেখেন উই বিলিভ, আমরা জানি যে উই বিলিভ ইউ বিলিভ এই টাইপের থাকলে বুঝে নিতে হবে এগুলো হচ্ছে একটা ক্লজ। ওকে, তো আমরা ধরে নিচ্ছি যেটা হচ্ছে একটা ক্লজ। আবার লক্ষ্য করে দেখেন এরপরে কিন্তু একটা আছে ফাইনাল ভার্ব ইজ, তার মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে শুরুতেও ক্লজ, এরপরেও ক্লজ, এরপরে ফাইনাল ভার্ব, তার মানে এটা হচ্ছে একটা ফেক ক্লজ। ফেক ক্লজ থাকলে আমরা কিন্তু এটাকে কনসিডার করবো না, ধরে নেবো এটুকু অংশ নাই, অর্থাৎ উই বিলিভ এটুকু অংশ নাই। তাহলে এরপরে কি আছে ইজ কি একটা ভার্ব, ভার্ব যদি থাকে তাহলে ভার্বের আগে কি বলবে সাবজেক্ট। কোন ক্লজ মার্কার সাবজেক্টের কাজ করতে পারে, হু না তো হচ্ছে হুএভার। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যান্টিসেন্টে কিন্তু দাওয়া আছে, সেটা কি তার রাইটার। যেহেতু অ্যান্টিসেন্টটা যেহেতু দাওয়া যেহেতু আছে সেজন্য আমরা হুএভার ইউজ করবো না, আমরা ইউজ করবো। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে কিন্তু যাচ্ছে। পরের এক্সাম্পলটা আপনি লক্ষ্য করে দেখেন কি বলছে, বলছে ইউ শুড গো। আমাদের প্রিন্সিপাল ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে ইউ শুড গো কিন্তু, এবং লক্ষ্য করে দেখেন এরপরে কিন্তু আরেকটা কিন্তু দেখেন ওরকম টাইপের সাসপিসিয়াস কিন্তু একটা ফেক ক্লজ আছে, সেটা হচ্ছে কি ইউ থিঙ্ক। দেখেন এরপরে কিন্তু বলছে যে আরেকটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ তিনটা ক্লজ, এরপরে ক্লজ, আবার ফাইনাইট ভার্ব, এবং দেখেন ইউ থিঙ্কও আছে। আমরা বুঝে নিতে হবে যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফেক ক্লজ। তার মানে কি এটুকু আমরা কনসিডার করতে পারবো না। তাহলে ধরে নিয়ে এটুকু অংশ নাই। তাহলে গ্যাপের পরে কি আছে, গ্যাপের পরে আছে ক্যান সলভ। ক্যান সলভ থেকে এটা একটা ভার্ব, ভার্ব যেহেতু দেওয়া আছে তার মানে আমাদের দরকার একটা সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি বসে, হু অথবা হুএভার। এখন আমাকে চেক করতে হবে যে অ্যান্টিসেন্ট কি দেওয়া আছে কি দেওয়া নাই। আমি দেখতে পাচ্ছি গ্যাপটা গেছে টু কোনো অ্যান্টিসিডেন্ট কিন্তু না, তার মানে এটা অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, হুএভার হয়ে যাচ্ছে। কেন, যেহেতু এখানে অ্যান্টিসিডেন্ট নাই, যেহেতু কোনো রেফারেন্স নাই, যেহেতু এখানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য আমরা ইউজ করছি কি হুএভার। পরেরটা আপনি খেয়াল করে দেখেন কি বলছে, পরেরটা যেটা বলছে সেটা হচ্ছে চুজ। এটাও কিন্তু এটা কিন্তু আপনার ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু এটাও কিন্তু একটা কিন্তু ক্লজ হিসাবে কিন্তু কনসিডার হয়। আপনি যদি মনে করেন, যদি বলেন গো, আপনি যদি বলেন যে বলতে পারেন কাম, এগুলোকেও কিন্তু আপনার কিন্তু সেন্টেন্স হিসেবে কিন্তু কনসিডার করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু, ঠিক আছে। ওকে, তার মানে আমরা ধরে নিলাম যেটা, সেটা হচ্ছে যে চুজ, এটা কিন্তু একটা কিন্তু আপনার ক্লজ হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে এরপরে বলছে কি, বলছে যে ইউ আর কনফিডেন্ট, এটাও কিন্তু একটা কিন্তু ক্লজ। তো এরপরে পাচ্ছি আমরা আরেকটা ফাইনাইট ভার্ব, তার মানে আমরা বুঝতে পারছি ইউ আর কনফিডেন্ট, এটা কিন্তু একটা কিন্তু ফেক ক্লজ। যেহেতু এটা ফেক ক্লজ, তার মানে কি ধরে নিব যে এটুকু অংশ নাই। তাহলে আমাদের গ্যাপের পরে কি আছে, ক্যান ডু, এটা একটা ভার্ব, তার মানে আমাদের দরকার কি একটা সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কে কাজ করে, হু অথবা হুএভার। এখন আমাকে দেখতে হবে যে অ্যান্টিসিডেন্ট আছে কি নাই। আমরা খুব ভালো করেই জানি যে অ্যান্টিসিডেন্টটা হবে হয় নাউন না তো হবে প্রোনাউন। চুজ এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে একটা ভার্ব, এটা কোনো নাউনও না কোনো প্রোনাউন না, তার মানে কি এখানে কোনো অ্যান্টিসিডেন্ট দেওয়া নাই। যেহেতু অ্যান্টিসিডেন্ট দেওয়া নাই, যেহেতু রেফারেন্স দেওয়া নাই, অর্থাৎ যেহেতু অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য আমরা ইউজ করবো কি হুএভার ইউজ করবো, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি হুএভার। পরেরটা কি বলছে দেখেন, পরেরটা বলছে যেটা, সেটা হচ্ছে দ্য পারসন। তাহলে খেয়াল করে দেখেন পারসন, এখানে কিন্তু শুরুতে কোনো ক্লজ নাই, অর্থাৎ শুরুতে কিন্তু যেহেতু কোনো ক্লজ নাই, তার মানে কি এখানে ফেক ক্লজ থাকারও কিন্তু কোনো ধরনের সম্ভাবনা নাই। তাহলে আমরা যেটা বুঝতে পারছি, দেখেন কি বলছে, বলছে দ্য পারসন ড্যাশ আই আস্কড, অর্থাৎ দেখেন সাবজেক্ট আছে, তারপরে কি আছে, সাবজেক্টের পরে কি আছে, একটা ভার্ব আছে। তো আমরা তো জানি গ্যাপের পরে যদি অন্য কোনো একটা যদি সাবজেক্ট চলে আসে, তাহলে আমাদেরকে দরকার কি, আমাদের দরকার একটা অবজেক্ট। এবং কোন ক্লজ মার্কারটা অবজেক্টের কাজ করে, হুম অথবা হুমএভার। হুম অথবা হুমএভার এই দুটো ক্লজ মার্কার অবজেক্টের কাজ করে। আমি আবারও বলছি, হুম অথবা হুমএভার এই দুটো ক্লজ মার্কার অবজেক্টের কাজ করে। এখন আমাকে দেখতে হবে যে অ্যান্টিসিডেন্ট আছে কি নাই। খেয়াল করে দেখেন গ্যাপের ঠিক আগে আছে কি দ্য পারসন। পারসন কিন্তু একটা কিন্তু অ্যান্টিসিডেন্ট, তার মানে যেহেতু অ্যান্টিসিডেন্ট আছে, যেহেতু নির্দিষ্ট করে যেহেতু বোঝাচ্ছে, এই জন্য আমরা কি ইউজ করবো, আমরা হুমটা ব্যবহার করবো। আমরা এখানে হুম এভার ইউজ করবো না, কেননা এখানে নির্দিষ্ট করে কিন্তু বলে দিচ্ছে যে আসলে কাকে বোঝাচ্ছে। 5 নাম্বারটা যদি আমরা দেখি তাহলে কি পাচ্ছি, দেখেন বলছে যে গিভ দ্য প্রাইজ টু, কি বলছে দেখেন, গিভ দ্য প্রাইজ টু। এবং খেয়াল করে দেখেন এক্ষেত্রে কিন্তু দেখেন কোনো ধরনের কিন্তু অ্যান্টিসিডেন্ট কিন্তু নেই। গ্যাপের পর আছে কি একটা সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু দেওয়া আছে, তার মানে কি আমাদের দরকার কি একটা অবজেক্ট যুক্ত একটা রিলেটিভ প্রোনাউন বা অবজেক্ট যুক্ত একটা ক্লজ মার্কার। তাহলে অবজেক্ট যুক্ত ক্লজ মার্কার হিসেবে কে কাজ করে, হুম অথবা হুমএভার। এখন আমরা দেখতেই তো পাচ্ছি যে এই গ্যাপের আগে কোনো ধরনের কোনো অ্যান্টিসিডেন্ট নাই, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য অ্যান্সারটা কি হয়ে যাবে, হুমএভার হয়ে যাবে আর কি। তো আজকের মতো আর কি আমাদের প্রোনাউনের যেটা আলোচনা সেটা হচ্ছে এখানেই শেষ হচ্ছে।
আশা করি প্রোনাউন রিলেটেড যে ইস্যুগুলো ছিল, হু অথবা হুয়েভার বা হুম, এই রিলেটেড যে প্রবলেমগুলো ছিল, বিশেষ করে প্রোনাউনের সাথে অ্যান্টিসিডেন্টের যে এগ্রিমেন্ট এবং অ্যান্টিসিডেন্টের সাথে প্রোনাউনের যে রিলেশনগুলো এবং যে ক্রিটিক্যাল ইস্যুগুলো, যে টেকনিক্যাল ইস্যুগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে এবং আমরা যেগুলো দেখে প্রায় কনফিউজড হয়ে যাই, আশা করি আজকে লেকচার দেখার পর সেগুলো কিন্তু আর আপনাদের মধ্যে থাকবে না। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্বে অন্য কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।